ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। স্টুডেন্ট, আজ আমরা শুরু করব ইতিহাসের একটা ম্যারাথন পর্ব। ঠিক আছে, আমরা প্রাচীন ইতিহাস প্রথমে শুরু করব, প্রাচীন, মধ্য, আধুনিক। আমাদের মেনলি পরীক্ষাতে আধুনিক ইতিহাস থেকেই, প্রাচীন ইতিহাস সমস্ত ইতিহাস থেকে আমাদের আসে। আমরা এসএসসি জিডি এনটিপিসির পরীক্ষাতে দেখি 2-3টে কোশ্চেন আমাদের এই ডব্লিউবি পরীক্ষাতেও ইতিহাস থেকে থাকবেই। ঠিক আছে, ইতিহাস, সংবিধান, এগুলো একটা কমন যোগ্য। ঠিক আছে, তো ইতিহাস থেকে একটু ভালো করে জানতে হবে এবং খুব সহজ ধরনের প্রশ্ন আমাদের আসে। ঠিক আছে, বেসিক জিনিসগুলো আমরা জানলে পারি, এখানতে পারি। ঠিক আছে, দেখো আমরা ডেসক্রিপটিভ ক্লাসে এই বিষয়ে আমরা পরপর আনছি। ঠিক আছে, প্রথম আমাদের যেগুলো আছে যে আর্য যুগ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ঠিক আছে, মহাবিদ্রোহ, ঠিক আছে, জাতীয় কংগ্রেস, এই ধরনের আমাদের ডেসক্রিপটিভ ক্লাস আছে। কিন্তু আমরা এমসিকিউ টাইপের প্র্যাকটিস করব। ঠিক আছে, শর্টকাট প্র্যাকটিস করব খুব কম সময়ের মধ্যে। দেখো প্রথম প্রশ্ন কী হয়েছে, হরপ্পা সভ্যতার সামাজিক গঠন কী ছিল? ঠিক আছে, একের উত্তর হবে প্রভূত পরিমাণে সমানতাবাদী। ঠিক আছে, দেখো এই হরপ্পা সামাজিক গঠন কেমন ছিল, মানে সমাজ ব্যবস্থা কী ছিল? সমানতাবাদী, মানে সবাই সমান, এই ব্যাপারটা, ইকুয়ালিটি থাকবে। ঠিক আছে, এই ব্যাপারটা ছিল। ঠিক আছে, এরপর দেখো এরপর প্রশ্ন কী রয়েছে, নিম্নে দিয়ে হরপ্পা সভ্যতা সম্বন্ধে কোন বিবৃতিটি সঠিক? হরপ্পা সভ্য সম্পর্কে কোনটা সঠিক? ঠিক আছে, কী হবে সঠিক উত্তর? কী রয়েছে, অশ্ববলি প্রথা ছিল, এগুলো ছিল। ঠিক আছে, সব তোমাদের কী হবে, যে পশুপতি পূজা করা হতো, এটা ঠিক আছে। ঠিক আছে, বিবৃতি সঠিক বলেছে। ঠিক আছে, সঠিকটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হচ্ছে, বলছে এই সভ্যতায় সংস্কৃতি সাধারণভাবে স্থবির ছিল না, এটা হচ্ছে সঠিক। ঠিক আছে, 4-এর উত্তর হবে, এই 2 দাগের উত্তর হবে এটা। পরবর্তী দেখো, বেদটিকে বৈদিক সভ্যতার শুরুর দিনকার সম্বন্ধে তত্ত্ব দেওয়া হয়, মানে কোন বেদে? আমরা জানি, সবাই জানি যে বেদ 4 প্রকার, 4টি বেদ, তাই তো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। এই বেদের মধ্যে কোন বেদ শুরুর দিককার প্রাচীন বেদ? সবচেয়ে তো ঋগ্বেদ হবে সবচেয়ে শুরুর দিককার প্রাচীন বেদ, ঋগ্বেদ। এই ঋগ্বেদে কোন বিষয় আছে? ঠিক আছে, সামবেদে কী আছে? সামবেদে সঙ্গীত, গান, তাই তো। অথর্ববেদে কী আছে? জাদুবিদ্যা, খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষাতে আসে। আর যজুর্বেদে কী আছে? যাগযজ্ঞ, যজ্ঞ। ঠিক আছে, যজ্ঞ, পূজা অর্চনা। ঋগ্বেদে কী আছে? বিভিন্ন আমাদের রীতিনীতি। ঠিক আছে, এই ঋগ্বেদের শ্লোক সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঋগ্বেদের শ্লোক সংখ্যা কত? 1028টি। ঠিক আছে, 1028টি, তাই তো। ঋগ্বেদের শ্লোক সংখ্যা, শ্লোক পরীক্ষা আমাদের আসে। ঠিক আছে, এই রিলেটেড কিন্তু আমার পড়ে যেতে হবে। এবার বলছি, নিম্নে উল্লিখিত কোন গৃহপালিত পশুর ছবি সিন্ধু সভ্যতার মৃৎশিল্পে অনুপস্থিত, মানে ছিল না, সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, কোন ছবি মৃৎশিল্পে অনুপস্থিত ছিল, মানে কোন ছবি? ঠিক আছে, এর মধ্যে কোন ছবিটা ছিল না? ঠিক আছে, মৃৎশিল্পে, সেটা হচ্ছে গরুর ছবি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন কী আছে, নিম্নে কোনটি দুর্গের অস্তিত্বের সন্ধান মেলে, মানে কোন জায়গায় দুর্গের অস্তিত্বের সন্ধান মেলে? আমরা বিভিন্ন ধরনের এই ধরনের অস্তিত্ব রিলেটেড আমরা পড়েছি। ঠিক আছে, দেখো সঠিক উত্তর আমাদের কী হবে, চানহুদারো। এই চানহুদারোতে কী পাওয়া যায়? দুর্গের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কালীবঙ্গানে কী পাওয়া গিয়েছিল? লাঙ্গল, চাষের জমি, এই ব্যাপারটা। মহেন্দ্রাতে কী পাওয়া গিয়েছিল? স্নানাগার, তাই তো, স্নানাগার। বৃহত্তম স্নানাগার কোথায় পাওয়া যায়? মহেন্দ্রাতে, তাই তো, স্নানাগার। ঠিক আছে, এই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের আসে। ওপারে কী পাওয়া যায়? লোথালে কী পাওয়া যায়? বন্দর, তাই তো। লোথালে কী ছিল? আমাদের বন্দর ছিল। ঠিক আছে, প্রাচীন ভারতে। এই ধরনের কিন্তু আমাদের প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন আমাদের আসে রিলেটেড। ঠিক আছে, একটু পড়ে যেতে হবে যে কোন জায়গায় কী পাওয়া গিয়েছিল। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রিলেটেড পড়তে হবে। দেখো তারপর কী বলেছে, সিন্ধু সভ্যতার প্রয়োজনীয় বৈশিষ্ট্য কী ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কী রয়েছে, সিন্ধু সভ্যতার প্রয়োজনীয় বৈশিষ্ট্য কী হবে সঠিক উত্তর আমাদের? সুসংবদ্ধ নাগরিক জীবন। সিন্ধু সভ্যতা ছিল কি? নাগরিক, নগরকেন্দ্রিক। ঠিক আছে, সুসংবদ্ধ, আমরা জানি সেই রাস্তাঘাট, এগুলো ব্যাপার ছিল। ঠিক আছে, হরপ্পা সভ্যতার কালে কোন স্থানে রথের ভাস্কর্য পাওয়া গিয়েছিল? রথের ভাস্কর্য। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? দাইমাবাদ। দাইমাবাদে কী পাওয়া গিয়েছিল? রথের ভাস্কর্য। ঠিক আছে, এরপর মাতৃরূপে দেবীর আরাধনা সম্বোধিত হচ্ছে। মাতৃরূপে দেবীর আরাধনা, এটা কিসের সঙ্গে সম্পর্কিত, মানে কোন সভ্যতায় দেখা গিয়েছিল মাতৃরূপে দেবীর আরাধনা? এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। ঠিক আছে, মহেঞ্জোদারো কথার অর্থ, বৃহৎ অট্টালিকাটি হলো, মহেঞ্জোদারোর সর্ববৃহৎ অট্টালিকাটি হলো। ঠিক আছে, দেখো আমরা জানি মহেঞ্জোদারো কী জন্য বিখ্যাত। ঠিক আছে, বৃহত্তম কী ছিল এখানে? শস্যাগার ছিল, শস্যাগার। ঠিক আছে, স্নানাগারও ছিল, কিন্তু এটা কী হবে সঠিক উত্তর আমাদের হবে, অট্টালিকাটি হলো বৃহত্তম কি? শস্যাগার। ঠিক আছে, এরপর দেখো এই মহেঞ্জোদারো কী আবিষ্কার করেছিল? হরপ্পা নদী তীরে অবস্থিত, কী আবিষ্কার করেছিল? এই বিষয়ে আমাদের ডিটেলস ক্লাস আছে, ওগুলো একটু দেখতে হবে। পরবর্তী দেখো, কোন ঐতিহাসিক হরপ্পা সভ্যতার চিহ্ন প্রথম খুঁজে পেয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হরপ্পা সভ্যতার প্রথম যে চিহ্ন প্রথম খুঁজে পেয়েছিলেন, কোন ঐতিহাসিক চিহ্ন খুঁজে পেয়েছিলেন? এটা হবে স্যার কী হবে? ক্যানিংহাম। ঠিক আছে, তিনি চিহ্ন প্রথম খুঁজে পেয়েছিলেন। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা জানি হরপ্পা সভ্যতা কোন নদী তীরে, এটা আমরা জেনে রাখতে হবে। এরপর এটা আবিষ্কার করেছিলেন কে? ঠিক আছে, এই রিলেটেড কোশ্চেন আসে। ঠিক আছে, দয়ারাম সাহানি, তাই তো, হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি। এবার আমাদের প্রশ্ন আসে
মহেঞ্জোদারো সভ্যতা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তাই তো মহেঞ্জোদারো সভ্যতা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো, ঠিক আছে, এই রিলেটেড কিন্তু আমাদের ডিটেলস ক্লাসে একটু পড়ে যেতে হবে। কোন সভ্যতা কি আবিষ্কার করেছে, কোন নদীতে অবস্থিত, ঠিক আছে। সিন্ধু সভ্যতার কালে কোন শহরটি বন্দর নগরী, মানে এর মধ্যে কোন শহরটি ছিল বন্দর নগরী, বন্দর ছিল, এটা আমরা সবাই জানি। কি হবে সঠিক উত্তর আমাদের? সঠিক উত্তর হবে লোথাল, তাই তো। লোথাল হচ্ছে বন্দর নগরী, লোথাল গুজরাট, তাই তো। বর্তমানে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। পরবর্তী দেখো, এটা অনেক পরীক্ষাতে এসেছে, পোর্ট, ঠিক আছে, লোথালে। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান, কালীবঙ্গান নিম্নলিখিতের জন্য বিখ্যাত, কালীবঙ্গান, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। কি রয়েছে আমাদের এখানে? কালীবঙ্গান কোন কারণটির জন্য বিখ্যাত? কালীবঙ্গান প্রস্তুত খোদিত সামুদ্রিক বন্দর না, তুলো চাষ না, সঠিক উত্তর হবে মৃৎশিল্প, ঠিক আছে। কালীবঙ্গান কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে মৃৎশিল্প। আর কালীবঙ্গানে আমরা কি পেয়েছিলাম, ঠিক আছে, কালীবঙ্গানে আমরা পেয়েছিলাম কি, যে লাঙল, লাঙলের যে ছবি, লাঙলের এগুলোর আমরা চিহ্ন পেয়েছিলাম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কালে মানুষেরা ওজন ও পরিমাপের বিষয়ে অবহিত ছিল, মানে জানতো, ঠিক আছে। এই তত্ত্ব সিল বা আটকার প্রমাণ রয়েছে, ঠিক আছে। এটা কোথায় পাওয়া গিয়েছিল? খুব ইম্পর্টেন্ট, দেখো কোথায় পাওয়া গিয়েছিল এটা। এটা হচ্ছে হরপ্পা, কালীবঙ্গান, লোথাল, কোথায় পাওয়া গিয়েছিল? এই যে সিল বা তত্ত্ব, বিভিন্ন পাল্লা বাটখারা যাবে, ঠিক আছে, ব্যাপারটা এটা কোথায় পাওয়া গিয়েছিল? এটা হচ্ছে হরপ্পাতে, ঠিক আছে, হরপ্পায় পাওয়া গিয়েছে। কোন রাষ্ট্রকূট রাজা ইলোরেতে শিবের উপাসনার জন্য বিখ্যাত কৈলাস মন্দির নির্মাণ করেছিলেন? ঠিক আছে, কৈলাস মন্দির, ঠিক আছে। আমরা জানি কৈলাস মন্দির কোথায় আছে, এটা কোথায়? ইলোরাতে যে কৈলাস মন্দির রাষ্ট্রকূট রাজা নির্মাণ করেছিলেন, কে নির্মাণ করেছিলেন? ঠিক আছে, এটা হবে কি? প্রথম কৃষ্ণ, ঠিক আছে, প্রথম কৃষ্ণ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, যে কৈলাস মন্দির কোথায় আছে, এটা কোন রাজারা তৈরি করেছে? রাষ্ট্রকূট রাজারা, ঠিক আছে, প্রথম কৃষণ। এরপর দেখো, বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেছিলেন? ঠিক আছে, কোন শাসকরা? বিরূপাক্ষ মন্দির, সঠিক উত্তর আমাদের কি হবে? চালুক্য, ঠিক আছে, চালুক্য শাসকরা এই বিরূপাক্ষ মন্দির নির্মাণ করেছিলেন, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? এটি কর্ণাটকের হাম্পিতে, কর্ণাটকের হাম্পিতে অবস্থিত, ঠিক আছে। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। পরবর্তী দেখো, যে শিল্পশৈলীতে ভারতীয় ও গ্রিক শিল্পকলার মিশ্রণ দেখা যায়, ভারতীয় ও গ্রিক শিল্পকলার মিশ্রণ দেখা যায়, সেটাকে কি বলা হয়? আমরা সবাই জানি এটাকে কি বলা হয়? গান্ধার শিল্প, তাই তো, গান্ধার শিল্প। এরপর দেখো, নিম্নের কোন কারণে ঠিক আছে, সিন্ধু সভ্যতার কালে ধোলাভিরা বিখ্যাত ছিল? ধোলাভিরা, ধোলাভিরা এটা কি জন্য বিখ্যাত ছিল? এটা আমরা অনেক আগে আমরা পড়েছিলাম যে এটা কি জন্য? জল সঞ্চয়, ঠিক আছে, যে জল সঞ্চয়ের জন্য এটা বিখ্যাত ছিল, ঠিক আছে, ধোলাভিরা। এরপর দেখো, এরপর কি রয়েছে? বৈদিক যুগের মানুষের কাছে যে শস্যটি পরিচিত ছিল না বলেছে, মানে কোন শস্যটার ব্যবহার তারা জানতো না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর আমাদের কি হবে? বার্লি, ঠিক আছে, বার্লির ব্যবহার জানতো না তারা। ধান, গম, তামাক এদের ব্যবহার জানতো, বার্লিকের ব্যবহার তারা জানতো না, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। কোন ধাতুর ব্যবহার জানতো না, এই রিলেটেড কিন্তু আসে। তারা প্রথম যে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে, ঠিক আছে, লোহা হবে না, প্রথম মানুষ তামার ব্যবহার শেখে। প্রথম ব্যবহৃত ধাতু কি? প্রথম ব্যবহৃত ধাতু, এটা কিন্তু পরীক্ষা আমাদের আসে, যে প্রথম ব্যবহৃত ধাতু কি? ধাতু হবে আমাদের তামা, ঠিক আছে, এটা কিন্তু মনে থাকে যেন। দেখো, নিম্নের দেওয়া সিন্ধু সভ্যতা কোন স্থানে বৃহৎ স্নানাগার পাওয়া যায়, এটা আমরা সবাই জানি, তাই তো। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, মহেঞ্জোদারো, তাই তো, মহেঞ্জোদারো। এরপর দেখো, নিম্নে দেওয়া কোন উপাদানটি ব্যবহার করা হতো হরপ্পা সভ্যতার সিলমোহর তৈরি করতে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। কী হবে আমাদের? পোড়ামাটি, পোড়ামাটির সিলমোহর ব্যবহার হতো, ঠিক আছে। আগে তো এত লোহা, ব্রোঞ্জ, এইসব তামাক কিছুই ছিল না, খুব কম। তাহলে এই যে হরপ্পা সভ্যতা যুগে মানুষ ব্যবহার করতে পারতো না, ঠিক আছে, সেই পোড়ামাটির তারা সিলমোহর ব্যবহার করতো। এরপর দেখো, কি বলেছে আমাদের পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদারো হরপ্পা ধ্বংসাবশেষ যে অনুমান করা যায় যে শহরগুলি ছিল অতি সুন্দর পরিকল্পিত গড়ে তোলা, ঠিক আছে, কৃষিভিত্তিক শহর হিসেবে, ধার্মিক শহর হিসেবে, ব্যবসায়িক শহর হিসেবে, উপকূলবর্তী শহর হিসেবে। সঠিক উত্তর আমাদের কী হবে? তারা, আমরা জানি হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারোতে তারা ব্যবসা বাণিজ্য খুব উন্নত ছিল, ঠিক আছে, সেই সময় প্রাচীন ভারতে, ঠিক আছে। তাহলে ব্যবসায়িক শহর হিসেবে তারা গড়ে উঠেছিল। এরপর সিন্ধু সভ্যতার কালে যে লিপি ব্যবহার প্রচলিত ছিল, খুব ইম্পর্টেন্ট, সিন্ধু সভ্যতার মানুষরা কোন লিপি ব্যবহার করতো, ঠিক আছে, এটা অনেক পরীক্ষাতে আমাদের এসছে। সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর হবে এর যে পাঠোদ্ধার এখনও পর্যন্ত সম্ভব হয়নি, ঠিক আছে, লিপি, হাইরোগ্রাফিক, ঠিক আছে। এই লিপির পাঠোদ্ধার মানে কি লেখা আছে এটা এখনো কেউ পড়ে আমরা পাইনি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক পরীক্ষাতে এসছে আমাদের। এরপর দেখো, সিন্ধু সভ্যতার কালে অর্থনীতির ভিত্তি কী ছিল? সিন্ধু সভ্যতার অর্থনীতির ভিত্তি কী ছিল? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? কৃষিকাজ। সিন্ধু সভ্যতা ছিল কৃষিকাজ, আর হরপ্পা সভ্যতা নগরকেন্দ্রিক, ঠিক আছে। এরপর দেখো, তাহলে কী হবে পরবর্তী, দেখো কী রয়েছে, কালীপুরমের বিখ্যাত বৈকুণ্ঠ পরিপূর্ণ মন্দির কে নির্মাণ করেছিলেন? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? কালীপুরমের যে বৈকুণ্ঠপুরমের বিখ্যাত মন্দিরটা করেছিলেন দ্বিতীয় নন্দী বর্মন, ঠিক আছে।
এরপর দেখো এই রিলেটেড, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ভালো করে পড়বে। মহেঞ্জোদারো, তাহলে আমরা মহেঞ্জোদারো কী জানলাম একটু আগে, বৃহৎ স্নানাগার। হরপ্পা, ঠিক আছে, এই যে কালীবঙ্গার কী জন্য বিখ্যাত, লাঙলের চিহ্ন 3। লোথালে কী ছিল, বন্দর ছিল, তাই তো, বন্দর ছিল 2। তাহলে এখানে আমাদের হরপ্পা কী হবে, পুরোহিতের মূর্তি 1। তাহলে 4-1, তাই তো, 4-1-3-2, 4-1-3-2 সঠিক উত্তর আমাদের এটা হবে, তাই তো। খুব ভালো প্রশ্ন কিন্তু, এটা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পরবর্তী দেখো কি আছে, হরপ্পা সভ্যতার কোন স্থানে পোড়ামাটির লাঙল পাওয়া গিয়েছিল, ঠিক আছে, পোড়ামাটির লাঙল পাওয়া গিয়েছিল। হরপ্পা সভ্যতার কোন স্থানে পোড়ামাটির লাঙল পাওয়া গিয়েছিল, কী হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কী হবে, সঠিক উত্তর আমাদের হবে বানোয়ালিতে। পোড়ামাটির লাঙল বলেছে, এমনি লাঙল তো আমরা পেয়েছিলাম ওখানে কালীবঙ্গানে, কিন্তু পোড়ামাটির লাঙল পাওয়া গিয়েছিল কোথায়, সেটা আমাদের বানোয়ালিতে, ঠিক আছে। বৈদিক গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থটি হলো কোনটি, এদের মধ্যে কোনটি বৈদিক গণিত, ম্যাথমেটিক্স, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কী হবে, সঠিক উত্তর হবে শুল্বা সূত্র। এরপর বৈদিক যুগের মানুষরা প্রথম কোন ধাতু ব্যবহার শেখে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো একটু আগে আমরা আলোচনা করলাম, কী হবে সঠিক উত্তর আমাদের তামা, তাই তো, তামার ব্যবহার প্রথম তারা শেখে। এরপর সঙ্গীতের উৎপত্তি হচ্ছে কোন বেদে, সামবেদে, এটা আমরা আগে পড়েছি, খুব ভালো প্রশ্ন। এরপর জাদুমন্ত্র কোন বেদে পাওয়া যায়, জাদুবিদ্যা অথর্ববেদে, তাই তো, জাদুবিদ্যা কী হবে, অথর্ববেদে। এই রিলেটেড প্রশ্নগুলো আসতে পারে, খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে। বৈদিক যুগে রাজারা মানুষের কাছ থেকে যে কর আদায় করতো তাকে বলা হতো কি, ঠিক আছে, এটা সঠিক উত্তর আমাদের কী হবে, বালি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচে দেওয়া কোন বেদটি বেদত্রয়ীর অন্তর্ভুক্ত নয়, বেদত্রয়ীর অন্তর্ভুক্ত নয়, কী হবে সঠিক উত্তর আমাদের, সঠিক উত্তর আমাদের হবে অথর্ববেদ। এটি বেদ 3, আমরা 3টে বেদ ছিল, তারপরের মধ্যে এই অথর্ববেদ এসেছিল, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, তারপর এটা পরে আসে চতুর্থ বেদ, ঠিক আছে। তাহলে ত্রয়ী বেদের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে অথর্ববেদ। আক্ষরিক অর্থে উপনিষদের অর্থ কী, খুব ভালো প্রশ্ন। আক্ষরিক অর্থে উপনিষদের অর্থ কী, কাছে বসা, উপনিষদ করা, ঠিক আছে, উপনীত হওয়া, ঠিক আছে, নিকটে উপবেশন হওয়া। এরপর যে সন্ত বা মুনি দক্ষিণ ভারতে আর্য সংস্কৃতির প্রসার করেছিলেন তার নাম কি, সঠিক উত্তর আমাদের কী হবে, অগস্ত্য, ঠিক আছে, অগস্ত্য। কোন নদীর কাছে ঋগ্বেদের কালে বেশিরভাগ সভ্যতা অবস্থিত ছিল, কোন নদীর কাছে ঋগ্বেদের কালে, মানে ঋগ্বেদিক যুগে কোন নদীর তীরে বেশিরভাগ সভ্যতাগুলো উপস্থিত ছিল, সবাই আমরা জানি এটা কী হবে, ঠিক আছে। ঋগ্বেদিক যুগে আমাদের যে জানি প্রাচীন আমাদের নদী ছিল তার নাম কি, সরস্বতী। সরস্বতী, এই গঙ্গা, নর্মদা এগুলো কিন্তু এখনকার নাম, আগে কিন্তু সরস্বতী নদী যেটা ছিল প্রাচীন ভারতের ঋগ্বৈদিক যুগে, সেই সরস্বতী নদীর তীরে সমস্ত সভ্যতা অবস্থিত ছিল। এরপর ভারতীয় প্রতীকে নেওয়া হয়নি মৌর্যদের থেকে, নিচের কোনটি নেওয়া হয়নি, ঠিক আছে, মানে কোন জিনিসটা আমাদের মৌর্যদের থেকে নেওয়া হয়নি বলেছে, ঠিক আছে, নেওয়া হয়নি, ঠিক আছে, কোনটি নেওয়া হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে কি, ষাঁড়, 4টি সিংহ, ঘোড়া, ঠিক আছে, এটা হচ্ছে এই 1 নম্বর, এটা নেওয়া হয়নি। সত্যমেব জয়তে আমরা জানি কি, এটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের পাশে, ঠিক আছে, সাচিতে, সারনাথে যেটা রয়েছে। এরপর দেখো উপনিষদ হচ্ছে কি, একটু আগে আমরা পড়েছি উপনিষদ কি, উপনিষদ হচ্ছে হিন্দু দর্শনের উৎস, এটা একটা দর্শন তত্ত্ব উপনিষদ। পরবর্তী দেখো, যে বেদ নিয়ম পদ্ধতি প্রভৃতি অনুসন্ধানের সেই বেদ কী করেছে, নিয়ম পদ্ধতি যেটা থাকবে, ঠিক আছে, কী হবে সঠিক উত্তর আমাদের কী হবে, খুব ভালো প্রশ্ন কিন্তু, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে বেদের বিভিন্ন অংশগুলো থেকে। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে, যজুর্বেদ, যেখানে আমাদের যে যাগযজ্ঞের নিয়ম পদ্ধতি আচার ব্যবহার এগুলো কিন্তু থাকবে, ঠিক আছে, এবার হচ্ছে যজুর্বেদ, ঠিক আছে। এরপর দেখো জৈনদের প্রথম তীর্থঙ্করকে, জৈনদের প্রথম তীর্থঙ্কর কী হবে, ঈশবদেব। ঈশবদেব কততম তীর্থঙ্কর, ঈশবদেব প্রথম তীর্থঙ্কর। পার্শ্বনাথ হচ্ছে কততম, 23তম। আর মহাবীর কততম, মহাবীর হচ্ছে 24তম, ঠিক আছে। এই রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের আসে, এটা জেনে যেতে হবে। ভগবান বুদ্ধ কোন স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, এটা আমাদের প্রশ্ন, আমার ডেস্ট্রিক্ট ক্লাস করানো আছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়, মহাবীর গৌতম বুদ্ধ, আমরা জানি নেপালের লুম্বিনী উদ্যানে, তাই তো, জন্ম কোথায়, জন্ম লুম্বিনী, নেপালে লুম্বিনী উদ্যানে। আর তিনি মৃত্যুবরণ করেছিলেন কোথায়, তিনি সারনাথে কী করেছিলেন, প্রথম ধর্মবাণী প্রচার করেছিলেন, ধর্ম প্রচার করেছিলেন সারনাথে, তাই তো, এটা আমাদের আসতে পারে। এরপর তাহলে 41 থেকে সঠিক উত্তর আমাদের কী হবে, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুশীনগর, বিহারের কোথায়, কুশীনগর, একে বলা হচ্ছে মহাপরিনির্বাণ, মহাপরিনির্বাণ, ঠিক আছে। এই রিলেটেড কিন্তু প্রশ্ন আমাদের আসে, আমাদের জানানো আছে 483, ঠিক আছে, 583, এই, ঠিক আছে, এই রিলেটেড কোশ্চেনগুলো আমাদের কিন্তু পড়ে যেতে হবে। এরপর দেখো প্রথম বৌদ্ধ সংগীতি আমার পরবর্তী পড়ব, বৌদ্ধদের মতে গৌতম বুদ্ধের পর তার অবতার হিসেবে কাকে আবির্ভূত হয়েছিল, ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে, মৈত্রেয়। একটি প্রস্তর দ্বারা নির্মিত ভগবান বুদ্ধের সর্ববৃহৎ মূর্তি কোথায় অবস্থিত, একটা পাথর দ্বারা নির্মিত ভগবানের সর্ববৃহৎ মূর্তি কোথায় অবস্থিত, সঠিক উত্তর আমাদের কী হবে,
সঠিক উত্তর হবে আমাদের বামিয়ান। অজীবিকা ছিল কি? অজীবিকা, ঠিক আছে, অজীবিকা কি এটা আমরা পড়েছি ইতিহাসে। অজীবিকা হলো একটি বৌদ্ধ ধর্মের সমসাময়িক একটি শাখা, ঠিক আছে, আজীবক নামে যেটা পরিচিত, ঠিক আছে, এই ব্যাপারটা। এরপর দেখো, এরপর আমাদের কি আছে, কোন গ্রন্থটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র? এর মধ্যে বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, তাই তো, সবাই আমরা জানি বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। এই ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। পরীক্ষা কিন্তু আমাদের আসে পালি ভাষায় লেখা, মনে থাকবে। এরপর সম্রাট অশোক তৃতীয় বৌদ্ধ সম্মতি আমাদের হয়েছিল কোথায় হয়েছিল? পাটলিপুত্রে, তাই তো, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। প্রথম হয়েছিল কার আমলে? ঠিক আছে, রাজগৃহে। দ্বিতীয়টা হয়েছিল কোথায়? ঠিক আছে, তৃতীয়টা পাটলিপুত্র। চতুর্থ হয়েছিল কোথায়? কনিষ্কের আমলে, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে এরপর দেখো, বৌদ্ধ ধর্মে বৃষ ভগবান বুদ্ধের জীবনের কোন ঘটনার সঙ্গে সম্বন্ধিত? ঠিক আছে, সঠিক উত্তর হবে বৃষ বা ভগবান, যেটা জন্মের সঙ্গে সম্পর্কিত হচ্ছে বৃষ। ঠিক আছে, স্তম্ভযুক্ত যে প্রশস্ত ঘরে বৌদ্ধ ভিক্ষুরা উপাসনা করেন তাকে কি বলা হয়? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের চৈত্য। ঠিক আছে, এরপর আমরা জানি যে বৌদ্ধদের ধর্মগ্রন্থ উপাসনা গৃহ, সেটা হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে কি? চৈত্য, বা যেটা তাদের মঠ বলা হয়। ঠিক আছে, তারপর ভিক্ষুরা, এই অনেক কিছু আছে, তারপর যেখানে তারা বস, ঠিক আছে, বিহার বলা হয়, ঠিক আছে, স্তূপ বলা হয়, বিভিন্ন এক একটা কেন্দ্রে এক একটা নির্দিষ্ট নাম আছে। এখানে বৌদ্ধ ভিক্ষুকরা যখন প্রশস্ত ঘরে বসে স্তম্ভযুক্ত একটা জায়গায়, ঠিক আছে, উপাসনা করে, এবং সেই জায়গাটার নাম হচ্ছে চৈত্য। ঠিক আছে, এই রিলেটেড কিন্তু ডিটেলস আমাদের পড়ে যেতে হবে। ভারতে লিখিত বৌদ্ধ ধর্মের সর্বশেষ গ্রন্থ কোনটি? ঠিক আছে, ভারতে লিখিত বৌদ্ধ ধর্মের সর্বশেষ গ্রন্থ কোনটি? সঠিক উত্তর আমাদের কী হবে? বমথাস পাস্কিনি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। প্রথম দিককার বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি লিখিত হয়েছিল কোন ভাষায়? সবাই আমরা পড়েছি এটা পালি ভাষায়, তাই তো, একটু আগে আমরা পড়লাম। পরবর্তী দেখো, গৌতম বুদ্ধের জন্ম কোথায়? আমরা পড়েছি লুম্বিনী উদ্যানে, তাই তো। এরপর মহাবীরের মা কে ছিলেন? ঠিক আছে, মহাবীরের মা কে ছিলেন? ত্রিশূলা, তাই তো, ত্রিশূলা। মহাবীরের মা ছিলেন কে? ত্রিশূলা। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। মহাবীর কততম তীর্থঙ্কর? 24তম জৈন তীর্থঙ্কর। ঠিক আছে, এরপর এবং তার আত্মজীবনীর নাম হচ্ছে কল্পসূত্র। ঠিক আছে, জৈনদের ধর্মগ্রন্থের আত্মজীবনীর নাম হচ্ছে কল্পসূত্র। দেখো, মহাবীরের মৃত্যু ঘটেছিল কোথায়? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পাওয়াপুরী, তাই তো, পাওয়াপুরী। সঠিক উত্তর আমাদের কী হবে? পাওয়াপুরীতে, তাই তো, মৃত্যু হয়েছিল পাওয়াপুরীতে। মৃত্যু। আর জন্ম কোথায় হয়েছিল? ঠিক আছে, এটা হচ্ছে জেনে রাখতে হবে, লুম্বিনী উদ্যানে তো গৌতম বুদ্ধের জন্ম। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা আমাদের আসে, এই ডিটেলস একটু পড়ে যেতে হবে। এরপর বুদ্ধ তার প্রথম ধার্মিক বাণী কোথায় প্রচার করেছিলেন? সারনাথে, তাই তো, খুব ভালো প্রশ্ন। বৌদ্ধ ধর্মগ্রন্থ পিটিকা কোন ভাষায় রচিত? বৌদ্ধ ধর্মগ্রন্থ পিটিকা কোন ভাষায় রচিত? সবাই আমরা জানি এটা কী হবে? পালি ভাষায়, পিটিকা বা ত্রিপিটক। ঠিক আছে, এরপর দেখো, পরবর্তী রয়েছে নেপালের বৌদ্ধ ধর্মের প্রসার করেছিল যে শাসকের আমলে? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। নেপালে কোন শাসক এই বৌদ্ধ ধর্ম প্রসার করেছিলেন নেপালে? সঠিক উত্তর হবে অশোক, সম্রাট অশোকের আমলে। অশোক যে আমাদের কোন যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, এটা আমাদের পরীক্ষায় আসে। এরপর দেখো, ধাতু দ্বারা তৈরি মুদ্রা প্রথম দেখা গিয়েছিল? ধাতু দ্বারা তৈরি প্রথম মুদ্রা দেখা গিয়েছিল কোথায়? কোন যুগে? বৌদ্ধ যুগে। ঠিক আছে, বৌদ্ধ যুগে। এরপর জৈন সাহিত্য যে নামে পরিচিত, জৈন সাহিত্য কী নামে পরিচিত? সবাই আমরা জানি এটা অঙ্গ নামে পরিচিত, জৈন সাহিত্য অঙ্গ নামে পরিচিত। ঠিক আছে, এরপর দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? আমরা জানি রাজগৃহে, তাই তো, রাজগৃহে। দ্বিতীয় বৈশালীতে। তৃতীয় হচ্ছে কোথায়? পাটলিপুত্র, তাই তো, দ্বিতীয়টা হয়েছিল বৈশালীতে, তৃতীয় হয়েছিল পাটলিপুত্র, আর শেষ বা চতুর্থ কোথায়? কাশ্মীরের জলন্ধরে। ঠিক আছে, কনিষ্কের আমলে। দেখো, কাশ্মীর বা জলন্ধরে। মিলিন্দ পানহা কি? এটা কি? খুব ভালো প্রশ্ন এটা। মিলিন্দ পানহা হলো একটি বৌদ্ধ গ্রন্থ, তাই তো, মিলিন্দ পানহা একটি বৌদ্ধ গ্রন্থ। বুদ্ধ, ধম্ম, সংঘ এই তিনটিকে কি বলা হচ্ছে একত্রে? ত্রিরত্ন। ঠিক আছে, ত্রিরত্ন। বুদ্ধের জন্মস্থানটি চিহ্নিত করা হয়েছে যার দ্বারা? সেটি কি? অশোক স্তম্ভের দ্বারা, মঠের দ্বারা, একটি অশ্বত্থ গাছ দ্বারা। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? এটা আমাদের অশোক স্তম্ভের দ্বারা। ঠিক আছে, আমরা জানি গৌতম বুদ্ধ কোথায় জন্ম করেছিলেন? নেপালের লুম্বিনী উদ্যানে। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এরপর কি বলেছে? চীনা পরিব্রাজকেরা ভারতে এসেছিলেন প্রধানত যে কারণে? কি কারণে চীনা পরিব্রাজকরা ভারতে এসেছিলেন? তারা বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তাদের আগ্রহের জন্য, বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তারা জানার জন্য। ঠিক আছে, এরপর বৌদ্ধ গ্রন্থে 16টি মহাজন পদের নাম পাওয়া যায়। ঠিক আছে, কোন কোন বৌদ্ধ গ্রন্থে 16টি মহাজন পদের নাম পাওয়া যায়? ঠিক আছে, এটা আমাদের পরীক্ষা অনেকবার এসছে। সঠিক উত্তর আমাদের কী হবে? অঙ্গুত্তর নিকায়। আমরা পড়েছি অঙ্গুত্তর নিকায় 16 মহাজন পদের পাওয়া গিয়েছিল। ঠিক আছে, কোন মুদ্রাটি গৌতম বুদ্ধ দেখিয়েছিলেন সারনাথে তার প্রথম বাণী দেওয়ার জন্য? ঠিক আছে, কোন প্রথম বাণী তিনি সারনাথে প্রচার করেছিলেন? কোন মুদ্রাটি তিনি গৌতম বুদ্ধ দেখেছিলেন? ঠিক আছে, এর মধ্যে সঠিক উত্তর আমাদের কী হবে?
সঠিক উত্তর হবে আমাদের ধর্মচক্র মুদ্রা। ধর্মচক্র, এই যে সারনাথে তিনি প্রথম কি করেছিলেন, ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, এই ব্যাপারটা। কোন শাসকের শাসনকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মহাযান হিনযান দুটো ভাগে ভাগ হয়ে গেছিল আমরা সবাই জানি। চতুর্থ যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেই সময় কনিষ্কের আমলে তারা বৌদ্ধযান মহাযান এই যে বিভাজন হয়েছিল, ঠিক আছে, হিনযান মহাযান দুটো ভাগে ভাগ হয়ে যায়। এরপর দেখো কি রয়েছে, এরপর রয়েছে কোন প্রথম ভারত আক্রমণ করেছিলেন, কোন জন, মানে এদের মধ্যে কে প্রথম ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কি হবে, প্রথম দারায়ুস। ঠিক আছে, এই ব্যাপারটা মনে রাখবে। ঠিক আছে, প্রথম দারায়ুস। এরপর কোন ঘটনার ফলে সম্রাট অশোকের রাজত্বকালে প্রশাসনিক কাজকর্মের আমূল পরিবর্তন ঘটেছিল। ঠিক আছে, কোন ঘটনার ফলে, কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধের পর তিনি কি করেছিলেন, বৌদ্ধ ধর্ম দীক্ষা নিয়েছিলেন। এরপর দেখো যে বৌদ্ধ ভিক্ষু সম্রাট অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছিলেন তিনি হলেন কে, সবাই আমরা নামটা জানি, ইতিহাসে পড়েছিলাম, উপগুপ্ত কাছে, তাই তো, উপগুপ্ত কাছে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। এরপর দেখো এরপর প্রশ্ন কি রয়েছে, গ্রিসের তরফে রাষ্ট্রদূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কে এসেছিলেন। খুব ভালো প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কে আসেন, আমরা সবাই জানি মেগাস্তিনিস। এই মেগাস্তিনিসে কি লেখা ছিল, ইন্ডিকা গ্রন্থ, তাই তো, ইন্ডিকা। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন কে, মেগাস্তিনিস। অর্থশাস্ত্র রচয়িতাকে সবাই আমরা জানি কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। এটা কিন্তু অনেক সময় আমাদের পরীক্ষা থাকে। সঠিক উত্তর হবে বিষ্ণুগুপ্ত, চাণক্য বা কৌটিল্য। পরবর্তী কি রয়েছে, আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা কি জানি, ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ, তাই তো, ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, অনেক সময় আমাদের আসে। 326 খ্রিস্টপূর্বাব্দে, তাই তো, 326 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এই যুদ্ধে কি হয়েছিল, ঠিক আছে, এই যুদ্ধে কে জয়লাভ করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা একটু জেনে রাখবে। ঠিক আছে, এর পরবর্তী দেখো, নিম্নে উল্লেখিত কোন শাসক বিহারের বোধগয়াতে প্রথম মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, প্রথম যে মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন বিহারের বোধগয়াতে বা বুদ্ধগয়াতে যেটা আমরা পরিচিত, ঠিক আছে, কে নির্মাণ করেছিলেন। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে, সম্রাট অশোক। ঠিক আছে, ছেদি বংশের সর্বশ্রেষ্ঠ রাজা খারবেল, ঠিক আছে, কোন যে অঞ্চলের শাসক ছিলেন। ঠিক আছে, খারবেল কোন অঞ্চলের শাসক ছিলেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, সঠিক উত্তর আমাদের কী হবে, কলিঙ্গ। ঠিক আছে, সম্রাট অশোকের কলিঙ্গ অভিযান সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য জানার উৎসটি কি, প্রধান উৎসটি কি। ঠিক আছে, এই বিষয়ে মানে কোন বিষয় থেকে আমরা জানতে পারি, সঠিক করতে হবে ত্রয়োদশ প্রস্তরলিপি, যে কলিঙ্গ অভিযান, কলিঙ্গ যুদ্ধ, এই ব্যাপারটা। ঠিক আছে, ত্রয়োদশ। এরপর দেখো, মনু বর্ণমালার পাঠোদ্ধার ও কৌটিল্যের অর্থশাস্ত্রের সম্বোধন করেছিলেন কে, এদের মধ্যে কে করেছিলেন। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে, আর স্বামী। ঠিক আছে, তিনি এই যে কৌটিল্যের অর্থশাস্ত্রের সম্বোধনা মনু বর্ণমালার পাঠোদ্ধার করেছিলেন। 16টি মহাজন পদের কোন রাজধানী ছিল, তক্ষশিলা কোন মহাজন পদের রাজধানী ছিল। খুব ভালো প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমাদের আসে। কী হবে, গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, দিল্লি যেটা বর্তমানে কি, এই ধরনের প্রশ্ন, ইন্দ্রপ্রস্থ, বিভিন্ন ধরনের। ঠিক আছে, এরপর কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত তা হলো কি, যে কৌটিল্যের অর্থশাস্ত্র ওটা কোন বিষয় ছিল, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামরিক। সঠিক উত্তর আমাদের কী হবে, এটা ছিল তার রাজনৈতিক বিষয়। ঠিক আছে, রাজনৈতিক বিষয়, কৌটিল্য অর্থশাস্ত্র ওটা রাজনৈতিক বিষয়। দিল্লির কুতুব মিনার চত্বরে থাকা মেহেরলি স্তম্ভটি কী কারণে বিখ্যাত। ঠিক আছে, দিল্লির কুতুব মিনার চত্বরে থাকা এই স্তম্ভটি কী কারণে বিখ্যাত, সঠিক উত্তর আমাদের হবে কি, চমৎকার গুণগত মানের ইস্পাতের জন্য। এরপর অশোকের লিপিতে কোন বর্ণমালা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অশোক তার শিলালিপিতে কোন বর্ণমালা ব্যবহার করেছে, ব্রাহ্মী লিপি। অশোক তার শিলালিপিতে ব্রাহ্মী লিপি ব্যবহার করেছে। এরপর গ্রিক লেখকেরা কাকে অগ্রমেশ বা জান্ড্রামেশ হিসেবে অভিহিত করেছিলেন। ঠিক আছে, সঠিক প্রশ্ন আমাদের কী হবে, সঠিক প্রশ্ন হবে আমাদের ধর্মনন্দ, তাকে বলা হচ্ছে অগ্রমেশ, তার উপাধি ছিল। ঠিক আছে, ধর্মনন্দ কী ছিলেন, শেষ নন্দ শাসক। আর নন্দবংশী প্রতিষ্ঠাতা কে ছিলেন, মহাপদ্ম নন্দ। প্রতিষ্ঠাতা কে ছিলেন, নন্দবংশী প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মনে থাকে, অনেক সময় সহজ প্রশ্ন দিয়ে দেয়। মহাপদ্ম নন্দ। ঠিক আছে, এরপর দেখো, ভারতীয়র জন্য সিল্ক রুট ব্যবহার প্রস্তুত করেছিলেন কে, এদের মধ্যে কে সিল্ক রুট প্রস্তুত করেছিলেন, সবাই আমরা জানি এটা হবে সিল্ক রুট কনিষ্ক এটা আবিষ্কার, ইউরোপ আফ্রিকার সঙ্গে যে ব্যবসা বাণিজ্য করার জন্য সিল্ক রুট। কোন বংশের শাসকেরা ব্রাহ্মণ ও বৌদ্ধ ভিক্ষুকদের করমুক্ত গ্রাম উপহার দিয়েছিলেন। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, এটা কী হবে, সঠিক উত্তর হবে সাতবাহনরা। ঠিক আছে, ভিক্ষুকদেরকে করমুক্ত গ্রাম উপহার দিয়েছিল, মানে কর দেওয়া লাগবে না। ভারতীয় নাট্যক্ষেত্রে যবনিকা বা পর্দা টেনে সমাপ্তি ঘোষণার পদ্ধতি চালু হয়েছিল কোন আমলে। ঠিক আছে, যমনিকা নামে কি পরিচিত, এটা আমরা সবাই জানি কী হবে, গ্রিক আমলে। ঠিক আছে, শকাব্দ কে চালু করেছিলেন এবং, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কনিষ্ক, তাই তো, শকাব্দ কুষাণ সম্রাট কনিষ্ক চালু করেছিলেন।
কোন বংশের শাসনকালে ভারতে প্রথম স্বর্ণমুদ্রা, খুব ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষাতে আমাদের এসেছে, প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করে, ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করেছিলেন? এটা হচ্ছে সঠিক উত্তর আমাদের হবে ইন্দো গ্রিক। পরবর্তী প্রশ্ন, কি আছে? চড়ক ছিলেন যে রাজার রাজসভার রাজ চিকিৎসক। ঠিক আছে, কি হবে সঠিক উত্তর আমাদের? যে রাজা রাজ চিকিৎসক ছিলেন সেটা কি হবে? তিনি হবেন কনিষ্ক। চড়ক ছিলেন কনিষ্কের সময় কয়েকজন ছিল, তাদের জেনে যেতে হবে। ঠিক আছে, তাহলে কনিষ্কের সময় চিকিৎসক ছিলেন কে? চড়ক। সেন্ট টমাস খ্রিস্টান ধর্ম প্রসারে ভারতে এসেছিলেন। সেন্ট টমাস কার রাজত্বকালে? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর আমাদের হবে পার্থিয়ান। ঠিক আছে, সাতবাহনীরা তাদের মুদ্রা তৈরিতে ব্যবহার করতো কি? সীসা, রূপ, তামা, সোনা। খুব ভালো প্রশ্ন, এটা আমাদের অনেক পরীক্ষাতে এসছে, সেটা হবে সীসা। তাহলে সীসার ব্যবহার করেছিল প্রথম সাতবাহনরা। দ্বিতীয় অশোক কাকে বলা হতো? ঠিক আছে, দ্বিতীয় অশোক কাকে বলা হতো? সঠিক উত্তর আমাদের কি হবে? কনিষ্ককে বলা হতো দ্বিতীয় অশোক। ঠিক আছে, এটা হচ্ছে অশোক, সম্রাট অশোক। ঠিক আছে, দ্বিতীয় অশোক বলা হতো কনিষ্ককে। এরপর কনিষ্কের রাজধানী কোথায় ছিল? সবাই আমরা জানি পুরুষপুর বা পেশোয়ার, তাই তো, পুরুষপুর বা পেশোয়ার। এরপর গ্রিকদের ভারত থেকে বিতাড়িত করেছিলেন কারা? সঠিক উত্তর আমাদের হবে কি? সঠিক উত্তর আমাদের হবে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের ভারত থেকে বিতাড়িত করেছিলেন। এরপর সাতবাহন বংশের প্রতিষ্ঠাকে আমরা সবাই জানি শিমুক, তাই তো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাকে শিমুক। তারপর কি আছে? নিম্নলিখিতগুলির মধ্যে কনিষ্কের সবাই রাজ চিকিৎসক ছিলেন। ঠিক আছে, রাজ চিকিৎসক, সবাই আমরা একটু আগে পড়লাম চড়ক, তাই তো, চড়ক ছিলেন রাজ চিকিৎসক। ঠিক আছে, এরপর এক ব্রাহ্মণ, কোন রাজাকে এক ব্রাহ্মণ বলে অভিহিত করা হয়? ঠিক আছে, এক ব্রাহ্মণ বলে অভিহিত করা হয়েছিল গৌতমপুত্র সাতকর্ণীকে। প্রথম ভারতীয় শাসক যিনি আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, কি হবে? প্রথম রাজা তিনি সামুদ্রিক প্রথম ভারতীয় শাসক হিসেবে নৌবাহিনী পরিদর্শন করেছিলেন। ঠিক আছে, আধিপত্য আরব সাগরে প্রথম রাজা। অধিকাংশ চোলা মন্দির যে দেবতার উদ্দেশ্যে নির্মিত? ঠিক আছে, চোল মন্দির। ঠিক আছে, কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত? এটা হবে শিব। দক্ষিণ ভারতে আমরা জানি এটা চোল শাসক। ঠিক আছে, শিব। পল্লবদের রাজধানী কোথায় ছিল? খুব ভালো প্রশ্ন। পল্লবদের রাজধানী ছিল আমাদের কাঞ্চি। ঠিক আছে, পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চি। এটা হচ্ছে বর্তমানে কোথায়? তামিলনাড়ুতে। ঠিক আছে, তামিলনাড়ু। এরপর দেখো, এরপর কি হচ্ছে? গঙ্গাইকোন্ড উপাধি কারা নিয়েছিলেন? ঠিক আছে, গঙ্গাইকোন্ড উপাধি নিয়েছিলেন কারা? চোল শাসকেরা। ঠিক আছে, কি হবে? প্রথম রাজেন্দ্র চোল। ঠিক আছে, গঙ্গাইকোন্ড উপাধি, এটা খুব ভালো প্রশ্ন। পুহার শহরটি স্থাপন করেছিলেন কোন চোল শাসক? পুহার শহরটি। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের হবে কি? কারিকল। ঠিক আছে, কারিকল। নিচে দেওয়া কোন রাজবংশ শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন শ্রীলঙ্কাতে? ঠিক আছে, কে? এদের মধ্যে কোন শাসকরা? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের হবে কি? চোল শাসকেরা। শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে তারা শাসক নিয়েছিলেন। তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? খুব ভালো প্রশ্ন। তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির যেটা, ঠিক আছে, কোন রাজা নির্মাণ করেছিলেন? এটা হবে রাজরাজা চোল। ঠিক আছে, রাজরাজা চোল। এরপর দেখো কি রয়েছে? নিম্নে কোন স্থানটি ছিল চোলাদের রাজধানী, মানে চোলদের রাজধানী কোনটা? সঠিক উত্তর আমাদের কি হবে? চোলদের রাজধানী ছিল কোথায়? তাঞ্জোর। চোলদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জোর। ঠিক আছে, কোন চোল রাজা প্রথম সিংহল দখল করে? সিংহল মানে শ্রীলঙ্কা। প্রথম শ্রীলঙ্কা দখল করেছিলেন কে? সঠিক উত্তর হবে প্রথম রাজরাজ। এরপর চোল রাজা গঙ্গাকে উত্তরের বদলে দক্ষিণাত্যের অধীনস্থ করেছিলেন। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হবে আমাদের রাজেন্দ্র চোল। ঠিক আছে, তাহলে এই রিলেটেড কিন্তু প্রশ্ন আসে, দক্ষিণ ভারতে প্রথম কোন সামুদ্রবিদ্যা, এই তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরটি কে নির্মাণ করেছিল? খুব ভালো প্রশ্ন। চোলদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জোর। এরপর দেখো, এরপর কি হয়েছে? কোন খোদিত লিপির সাহায্যে চোল সাম্রাজ্যের কালে গ্রামীণ প্রশাসন সম্বন্ধে জানা যায়? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হবে উত্তরামেরু। এরপর কোন পল্লব রাজার শাসনকালে পল্লব ও চালুক্যদের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষ হয়েছে? পল্লব ও চালুক্যদের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষ হয়েছে কোন চালুক্য রাজার আমলে? প্রথম মহেন্দ্র বর্মন। এর মধ্যে কোনটা কি মিল আছে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, দেখো সঠিক উত্তর আমাদের কি হবে? একটু ভালো করে দেখো, সঠিক উত্তর আমাদের কি হবে? চালুক্যরা কি হবে? চালুক্য হবে আমাদের কি? কাকাত। কি হবে? চালুক্য হবে আমাদের, দেখো এখানে চালুক্য এগুলো আছে, আর এদিকে আমাদের কি দেওয়া আছে? এই যে ABCD, আর এখানে আমাদের আছে এই যে এটা এই যে বাতাপি। ঠিক আছে, দেখো চালুক্য আমাদের কি হবে? চালুক্য আমরা জানি বাতাপি, তাই তো, চালুক্য আমাদের কি হবে? বাতাপি, সবাই আমরা জানি। ঠিক আছে, আর এখানে আমাদের
এগুলো যদি নাও জানি তাহলে দেখো একটা এর সাথে 2 একটা অপশানে আছে, ঠিক আছে, সেজন্য এটাই হয়ে যাবে, ঠিক আছে, চালুক্য বাতাপি। এরপর দ্বিতীয় পান্ডিয়া সাম্রাজ্যের জমি অধিপতির উল্লেখ পাওয়া যায় কোথায়, ঠিক আছে, সঠিক উত্তর আমাদের হবে কি থালভাইপুরমে। এরপর পল্লব রাজা বাতাবিকণ্ড উপাধি গ্রহণ করেছিলেন। পল্লব রাজ, আমরা জানি এই বিভিন্ন রাজবংশ চলছে, পল্লব, চোল, ঠিক আছে, চালুক্য, সাতবাহন। এই পল্লব রাজ বাতাবিকণ্ড উপাধি নিয়েছিলেন কে? এদের মধ্যে সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর আমাদের হবে প্রথম নরসিংহ বর্মন। তিনি কি করেছিলেন? বাতাবিকণ্ড উপাধি নিয়েছিলেন। চোল বংশের কোন শাসক প্রথম শ্রীলঙ্কা অধিকার করেছিলেন? ঠিক আছে, চোল বংশের কোন শাসক? এটা হবে প্রথম রাজেন্দ্র। আর একটু আগে আমরা জানলাম এটা চোল বংশের শাসক প্রথম রাজেন্দ্র, তিনি শ্রীলঙ্কা অধিকার করেছিলেন। এরপর কোন কালপুঞ্জিটি সঠিক সমবেত করো, ঠিক আছে, মানে পরপর কারা এসছে এই ব্যাপারটা আমাদের লিখতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে, খুব ভালো কিন্তু প্রশ্নটা, ঠিক আছে। এ দেখো এর মধ্যে গুপ্ত, গ্রেগরিয়ান, হিজরি, শক, মানে এর মধ্যে কোন কালপুঞ্জিটা আগে পড়ে, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে গ্রেগরিয়ান, শক, গুপ্ত, হিজরি। হিজরিটা তো আমাদের সবচেয়ে এর মধ্যে, হিজরি সাল কবে থেকে গণনা করা হয়, ঠিক আছে, হিজরি, গুপ্ত, গ্রেগরিয়ান, শক, এই শকটা আগে আসবে, ঠিক আছে। এই অপশন অনুযায়ী আমাদের এখানে মনে হয় সম্ভবত এটা, ঠিক আছে, এটা 4 মার্ক দিয়ে রাখো, এটা দেখতে হবে, ঠিক আছে। পরে দেখো উত্তর কি বলছে, উত্তর গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয় প্রসিদ্ধ লাভ করেছিল, ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? গুপ্ত যুগে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। কে তৈরি করেছিলেন? কুমারগুপ্ত, তাই তো পরীক্ষা আমাদের এটা আসতে পারে। এটা বিহারের অবস্থিত, খুব ভালো প্রশ্ন। প্রাচীন ভারতে গুপ্ত যুগে খুব ভালো একটা বিশ্ববিদ্যালয় ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়, কুমারগুপ্ত নির্মাণ করেছিলেন। ভারতের নেপোলিয়ন নামে পরিচিত কে? ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন কে? সমুদ্রগুপ্ত, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। তিনি সমুদ্রবিদ্যায় খুব পারদর্শী ছিলেন এবং সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? হরিসেন, তাই তো, হরিসেন। এই হরিসেন কি রচিত? এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি, ঠিক আছে, মনে থাকবে প্রশ্ন। এরপর শূন্য আবিষ্কার করেছিলেন কি? সবাই আমরা জানি আর্যভট্ট, তাই তো, শূন্য আবিষ্কার করেন কে? আর্যভট্ট। অনেক পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্নটা আসে, ঠিক আছে। এরপর দেখো কি রয়েছে পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ এর স্তম্ভলিপিতে কার কৃতিত্বের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। এলাহাবাদের যে স্তম্ভলিপিতে কার? সমুদ্রগুপ্তের। তাই এলাহাবাদ প্রশস্তি মানে তো সমুদ্রগুপ্ত সম্পর্কে লেখা। কোন গুপ্ত সম্রাটের শাসনকালে চীনা পর্যটক ফাহিয়েন এসেছিলেন? ফাহিয়েন, খুব ভালো প্রশ্ন। ফাহিয়েন এসেছিলেন কার আমলে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। গুপ্ত সাম্রাজ্যের সূচনা করেছিলেন কে? এদের মধ্যে কে? সঠিক উত্তর আমাদের কী হবে? গুপ্ত সাম্রাজ্যে শ্রীগুপ্ত, তাই তো। গুপ্ত শাসক হুনদের আক্রমণ করেছিলেন, কী হবে সঠিক উত্তর? স্কন্দগুপ্ত, তাই তাকে কী বলা হয়? ভারতের রক্ষা করতে বলা হয়, তাই তো। পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের শাসনকালে সবচেয়ে বেশি সংখ্যক মুদ্রার প্রচলন ছিল, মানে কোন মুদ্রাটা প্রচলন ছিল? সঠিক উত্তর আমাদের কী হবে? সোনা। গুপ্ত যুগে সবচেয়ে বেশি পরিমাণ সোনার মুদ্রার প্রচলন ছিল, ঠিক আছে। এরপর কোন বংশের শাসনকালে প্রচলিত মুদ্রা সঙ্গীতের প্রতি সেই করে, ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? গুপ্ত যুগের। সঙ্গীত বিদ্যা আমরা দেখতাম সমুদ্রগুপ্তের যে মুদ্রায় কি ছিল? বীণাবাদন। এরপর কবি কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? সঠিক উত্তর আমাদের কী হবে? কবি কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদ, ঠিক আছে। নবরত্ন ব্যাপারটা আমরা জানি। নিম্নলিখিত কোন সাঁচির স্তূপ নির্মাণ করেছিলেন? সাঁচির স্তূপ কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অশোক, ঠিক আছে। এরপর কি হচ্ছে? লিচ্ছবি দহিত্র নামে কে পরিচিত? লিচ্ছবি দহিত্র নামে কে পরিচিত? প্রথম চন্দ্রগুপ্ত, ঠিক আছে, লিচ্ছবি দহিত্র। কোন বৌদ্ধ ভিক্ষুক তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রসারে গিয়েছিলেন? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর আমাদের হবে পদ্মসম্ভব। এরপর কাকে দেওয়া রৌপ্য মুদ্রাটি গুপ্ত বংশের শাসনকালে প্রচলন করা হয়েছিল? ঠিক আছে, কোন রৌপ্য মুদ্রাটি, মানে এদের মধ্যে কোন রৌপ্য মুদ্রাটি গুপ্ত যুগে প্রচলন ছিল? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর হবে রূপাকা। কোন গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন? গুপ্ত বংশের শেষ শাসক আমাদের কে ছিলেন সেটা বের করতে হবে। কী হবে? বিষ্ণুগুপ্ত। এলাহাবাদ লিপির লেখক কে? এলাহাবাদ প্রশস্তি হরিসেন, তাই তো, হরিসেন। এরপর প্রথম কোন গুপ্ত সম্রাট মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? মহারাজাধিরাজ, খুব ভালো প্রশ্ন। প্রথম চন্দ্রগুপ্ত। কোন রাজার রাজকবি ছিলেন আর বানভট্ট কার রাজকবি ছিলেন? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? হর্ষবর্ধন বানভট্ট। হর্ষচরিত কার লেখা? বানভট্টের লেখা। তাহলে হর্ষচরিত কার লেখা? ঠিক আছে, হর্ষচরিত বানভট্ট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি বানভট্টের সভাকবি ছিলেন হর্ষচরিত, তাই তো, হর্ষবর্ধন সভাকবি ছিলেন বানভট্ট। হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন কে? খুব ভালো একটা প্রশ্ন। হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন কে? সঠিক উত্তর আমাদের কী হবে? দ্বিতীয় পুলকেশী। নিম্নের কোনটি হর্ষবর্ধনের কালে রচিত হয়েছিল? হর্ষচরিত, তাই তো। দেখো কী হবে সঠিক উত্তর? হর্ষচরিত। হর্ষবর্ধন দ্বারা আয়োজিত কোন সংসদ আয়োজিত হয়েছে কার আমলে? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? হিউয়েন সাং, ঠিক আছে। এরপর হর্ষবর্ধন আমাদের হিউয়েন সাং ভারতে এসেছিলেন। চীনা পরিব্রাজক হর্ষবর্ধন রাজত্বকালে ভারতে এসেছিলেন কে? হিউয়েন সাং, তাই তো, হিউয়েন সাং। এরপর
হর্ষবর্ধনের বল্লভী অভিযানের বিবরণ পাওয়া যায় কোন লিপি থেকে? হর্ষবর্ধনের যে বল্লভী অভিযানের বিবরণ পাওয়া যায়, সঠিক উত্তর আমাদের কী হবে? হবে নবরারীর তাম্রপাত্রে। এরপর হর্ষবর্ধনের বল্লভী অভিযানের বিবরণ দিয়েছে কোন লিপিতে? এটা পড়লাম একটু আগে। পরবর্তী দেখো, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেছিলেন কত খ্রিস্টাব্দে? সবাই আমরা জানি মোহাম্মদ বিন কাসিম, এটা হবে 712। ঠিক আছে, প্রথম আরব থেকে আসা, ঠিক আছে, তিনি প্রথম আরব থেকে আসা ভারত আক্রমণকারী। ঠিক আছে, মোহাম্মদ বিন কাসিম আরব থেকে এসেছিলেন তিনি। এরপর কি আছে? রোমের সঙ্গে ভারতের বাণিজ্য সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল যাদের দ্বারা রোম আক্রমণের ফলে। ঠিক আছে, দেখো কী হবে সঠিক উত্তর আমাদের? হুন। এই হুনদের রোম আক্রমণের ফলে ভারতের সঙ্গে বাণিজ্য শেষ হয়ে যায়। বিক্রমশিলা যে বিশ্ববিদ্যালয়, এটা কোথায় কে স্থাপন করেছিল? খুব ভালো প্রশ্ন। এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ধর্মপাল। ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসে আমাদের বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে আবিষ্কার করেছিল? ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। কী বলছে? শৈলাদের কি রাজধানী কী ছিল? ঠিক আছে, কী হবে সঠিক উত্তর আমাদের? কী হবে? এটা সঠিক উত্তর হবে দারা সমুদ্র। দুই বিখ্যাত ভারতীয় শিল্পী বিটাপাল ও ধীমান যে যুগের শিল্পী ছিলেন? সবাই আমরা জানি বিটাপাল ও ধীমান কোন যুগের শিল্পী ছিলেন? এটা হচ্ছে পাল যুগের। রাষ্ট্রকূট সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? সবাই আমরা জানি দন্তিদুর্গ, তাই তো? এরপর বলছি নিম্নে দেওয়া কোন শাসক বংশটি আইহোল লিপি প্রশস্তি পাওয়া যায়? ঠিক আছে, আইহোল প্রশস্তি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, তাই তো? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। এরপর কী হবে? গ্রিক প্রিন্স অফ পিলগ্রিম নামটি কাকে বলা হতো? প্রিন্স অফ পিলগ্রিমস, মানে এই ব্যাপারটা, ঠিক আছে, চীনা পরিব্রাজককে বলা হতো প্রিন্স অফ পিলগ্রিমস। কাকে হবে? সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর, ঠিক আছে, বোঝানো হয়েছে কাকে? ইউসি, এটা গ্রন্থ, এই গ্রন্থকে বলা হচ্ছে প্রিন্স অফ পিলগ্রিমস। ঠিক আছে, পরবর্তী কী রয়েছে? কোন গ্রন্থটি রচিত রাষ্ট্রকূট রাজা অমোঘ বর্ষ কোনটি রচনা করেছিলেন? এটা হবে কবিরাজ মার্গ। প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন মিহির ভোজ। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? মিহির ভোজ। এলাহাবাদ প্রশস্তির লেখককে? হরিসেন, তাই তো? এরপর হাম্পি কী কারণে জন্য বিখ্যাত? খুব ভালো একটা প্রশ্ন। দেখো হাম্পি কী কারণে? কর্ণাটক, তাই তো? এটা কী কারণের জন্য বিখ্যাত ছিল? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? এই স্থানটি বিজয়নগরের রাজধানী। হাম্পি কী ছিল? বিজয়নগরের রাজধানী। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু কর্ণাটকে রয়েছে। ঠিক আছে, বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি, কর্ণাটকে। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি রয়েছে? তামিল সাহিত্যের দুই উজ্জ্বল নিদর্শন শিল্প দিকরক মণিমেখলায় সমৃদ্ধ হচ্ছে কোন ধর্মের বিষয়ে? এই তামিল সাহিত্যে এই দুজন নিদর্শন রয়েছে, এটা কার সঙ্গে সম্পর্কিত? এটা সঠিক উত্তর আমাদের কী হবে? এটা হচ্ছে বৌদ্ধ। মহাবলীপুরমকে স্থাপন করেছিলেন? মহাবলীপুরম, সঠিক উত্তর আমাদের কী হবে? পল্লবরা। কোন গুহাটি হচ্ছে অনেকগুলি চিত্রিত গুহার এক সমন্বয়? ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? বর্তমান মুম্বাই পোতাশ্রয় যেটা অবস্থিত। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর আমাদের হবে এলিফ্যান্ট গুহা মন্দির। এলিফ্যান্ট গুহা মন্দির যেটা আমাদের কোথায় অবস্থিত? মুম্বাইতে। পরীক্ষা আমাদের আসে। ঠিক আছে, এটা হচ্ছে অনেকগুলো গুহার সম্বন্ধ। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা পেয়েছে ইউনেস্কো দ্বারা। ঠিক আছে, এটা যেন মনে থাকে, এলিফ্যান্ট গুহা মন্দির কোথায় অবস্থিত? মুম্বাইতে। 1987 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মর্যাদা পেয়েছে। ঠিক আছে, এরপর গান্ধার শিল্পকলার প্রচলন কোন যুগে দেখা যাচ্ছিল? প্রচলন হয়েছিল কোন যুগে? হিনজান শাখা। ঠিক আছে, এই যে গান্ধার শিল্পকলার প্রচলন দেখা যাচ্ছে কোন যুগে? মহাযান শাখা দ্বারা বৌদ্ধদের। কোন বংশের শাসকেরা ইলোরা মন্দির নির্মাণ করেছিল? ইলোরার মন্দির। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। এই ইলোরার মন্দির তৈরি করেছিল কারা? সঠিক উত্তর আমাদের হবে রাষ্ট্রকূটরা। ঠিক আছে, ইলোরার মন্দির, অজন্তা ইলোরার গুহ মন্দিরগুলো রাষ্ট্রকূট শাসকরা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এরপর দেখো, এরপর কাঞ্চিপুরমে, এটা হচ্ছে রাষ্ট্রকূটদের দ্বারা। এরপর কাঞ্চিপুরমের শিব মন্দিরের ভিতরে গায়ে অনেকগুলো ছবি আঁকা রয়েছে। মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? যে কাঞ্চিপুরমের শিব মন্দির, সঠিক উত্তর আমাদের কী হবে? নরসিংহ বর্মন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কাঞ্চিপুরমে যে শিব মন্দির, নরসিংহ বর্মন। প্রস্তরকাঠি নির্মিত কৈলাস মন্দিরটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? কৈলাসনাথ মন্দিরটি ইলোরাতে অবস্থিত। ইলোরা, ঠিক আছে, ইলোরার কৈলাসনাথ মন্দির। ঠিক আছে, এটা কোথায়? এটা বর্তমানে মহারাষ্ট্রে। ইলোরার কৈলাসনাথ মন্দির, এটা আমার কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে একটা পার্ট, পরীক্ষা আসে। কোন মন্দির কোথায় অবস্থিত, কি কোন রাজাদের নির্মাণ করেছিলেন? ঠিক আছে, তাই সঠিক উত্তর হবে কৈলাসনাথ মন্দির, ইলোরার মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, কে নির্মাণ করেছিলেন এই বিষয়ে আমাদের জেনে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, জুনাগড় শিলাস্তম্ভ কার সঙ্গে সমৃদ্ধ? জুনাগড় শিলাস্তম্ভ, সঠিক উত্তর আমাদের কী হবে? রুদ্রদমন। জুনাগড় শিলালিপি, তাই তো? এরপর যে বংশের রাজত্বকালে মহাবলীপুরম রথ মন্দিরগুলি নির্মাণ হয়েছিল? ঠিক আছে, এটা খুব ভালো প্রশ্ন। মহাবলীপুরমের যে রথ মন্দিরগুলো, এটা পল্লব রাজাদের সময়। ঠিক আছে, মহাবলীপুরমের রথ মন্দিরগুলো নরসিংহ বর্মনের আমলে তৈরি হয়েছিল। এটা কোথায়? পল্লব রাজাদের সময়। নরসিংহ বর্মন। ঠিক আছে, একটু আমাদের বারবার দেখলে পারে, এগুলো কিন্তু সহজ না, একবার দুবার দেখলে আমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, প্রাচীন যুগের বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল মূলত যে ভাষায়, সেটি কোন ভাষায় হবে? সঠিক উত্তর আমাদের হবে পালি ভাষায়।
এরপর অঙ্করভাট মন্দির কোন স্থানে অবস্থিত? অঙ্করভাট মন্দির, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে কম্বোডিয়াতে। অঙ্করভাট মন্দির কম্বোডিয়াতে অবস্থিত, ঠিক আছে। এটা বৌদ্ধ মন্দির, তাই তো বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির, সর্ববৃহৎ হিন্দু মন্দির, সর্ববৃহৎ হিন্দু মন্দির, ঠিক আছে। এটা হচ্ছে কোথায় অবস্থিত? অঙ্করভাট মন্দির কম্বোডিয়াতে, ঠিক আছে। খুব ভালো কিন্তু প্রশ্নটা। পরবর্তী দেখো, ইলোরার গুহা ও প্রস্তর কেটে নির্মিত মন্দিরগুলি সম্মিলিত হচ্ছে কোন সংস্কৃতিগুলির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর আমাদের কী হবে? হিন্দু, বৌদ্ধ, জৈন, এই তিনটে সংমিশ্রণে ইলোরার গুহা মন্দির, প্রস্তর কেটে মন্দিরগুলি তৈরি, ঠিক আছে। হিন্দু, বৌদ্ধ, জৈন। এরপর মহাবলীপুরমের 7টি যে প্যাগোডা, যে শিল্পী নিদর্শন, এটা কোন যুগের? ঠিক আছে, মহাবলীপুরমের এটা হচ্ছে পল্লব যুগে, যে সপ্তম প্যাগোডা যেটা বলা হতো মহাবলীপুরমের রথ মন্দিরগুলো, ঠিক আছে। এরপরের প্রশ্ন কী রয়েছে? সারনাথ স্তম্ভে নিচের কোন প্রাণীর চিত্র নেই? এর মধ্যে কোনটির চিত্র নেই বলেছে, ঠিক আছে। সারনাথের স্তম্ভে কী হবে সঠিক উত্তর? এটা হচ্ছে বৃষ, কোষযুক্ত বৃষ, হাতি, ঘোড়া, এই হরিণের চিহ্ন নেই। অজন্তার চিত্রগুলি বর্ণনা করেছে কোন যে কাহিনী? অজন্তার যে চিত্রগুলিতে যেটা বর্ণনা হয়েছে সেটা কোন কাহিনী? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? জাতক, ঠিক আছে, জাতক। এরপর প্রসিদ্ধ লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বর, ওড়িশা, ঠিক আছে, ওড়িশার ভুবনেশ্বর। এটা কিন্তু আছে ওড়িশার ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির, ওড়িশাতে, ঠিক আছে। এরপর দেখো, এরপর পরবর্তী প্রশ্ন কী রয়েছে? অজন্তার যে এই ব্যাকরণ গ্রন্থ অষ্টাদয়ী লেখককে? অষ্টাদয়ী পাণিনি, তাই তো, অষ্টাদয়ী পাণিনি। খুব ভালো প্রশ্ন, অষ্টাদয়ী কার লেখা? পাণিনি, ঠিক আছে। এরপর অজন্তার গুহাচিত্র অঙ্কন শুরু হয়েছিল কোন শাসককালে? অজন্তার যে গুহাচিত্র অঙ্কন শুরু হয়েছিল কোন শাসনকালে? এটা হবে সাতবাহন শাসনকালে। অজন্তার গুহাচিত্র। কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? খুব ভালো প্রশ্ন, এটা আমরা সবাই জানি। কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহদেব, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? ওড়িশাতে, তাই তো, কোণারকের সূর্য মন্দির ওড়িশাতে। এরপর দেখো, এর পরবর্তীতে আমাদের কী রয়েছে? যে ভাষা থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি হয়েছে সেটি কি? ইন্ডিয়া শব্দের উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? সঠিক করতে হবে পার্সিয়ান। সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ হলেন কে? এদের মধ্যে কে ব্যাকরণবিদ ছিলেন সংস্কৃত ভাষায়? সঠিক উত্তর আমাদের কী হবে? এদের মধ্যে পাণিনি ছিলেন ব্যাকরণবিদ, ঠিক আছে। ইন্দোনেশিয়ার যে মন্দিরটির নাম হিন্দু গাত্রে রামায়ণ মহাভারতের নানান দৃশ্য অঙ্কিত হয়েছে সেই মন্দিরটির নাম কি? সঠিক উত্তর আমাদের কী হবে? বড়বুদুর স্তূপ। এই বড়বুদুর স্তূপ আমরা জানি ইন্দোনেশিয়া অবস্থিত। এখানে হিন্দু দেবদেবীর বিভিন্ন মহাভারতের যে, ঠিক আছে, এই বিভিন্ন মন্দিরে রয়েছে, ঠিক আছে। এরপর বড়বুদুর স্তূপ। অজন্তা গুহাচিত্রগুলি যে চিত্র অঙ্কন হয়েছিল সেটি কোন শাসনকালে? সঠিক উত্তর আমাদের কী হবে? গুপ্ত যুগে। অজন্তার যে গুহাচিত্রগুলো গুপ্ত যুগে। তেলুগু সাহিত্যকর্মী অমুক্তমাল্যদা এর রচয়িতাকে? সবাই আমরা জানি অমুক্তমাল্যদা কার লেখা? কৃষ্ণদেব রায়। অমুক্তমাল্যদা কার লেখা? কৃষ্ণদেব রায়। এটা অনেক পরীক্ষায় এসছে। এলোরার প্রসিদ্ধ শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন কে? এলোরার প্রসিদ্ধ শিব মন্দিরটি সঠিক উত্তর হবে রাষ্ট্রকূট শাসকরা, ঠিক আছে। প্রথম কৃষ্ণ, রাষ্ট্রকূট আমলে প্রথম কৃষ্ণ। এলোরা যে প্রসিদ্ধ মন্দির, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। এলোরা মহারাষ্ট্র, ঠিক আছে। এটা রাষ্ট্রকূট শাসন প্রথম কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন, মহাবলীপুরমে অবস্থিত প্রস্তর মন্দিরটি কোন যুগে নির্মিত? তাই মানে কি নামে পরিচিত? মহাবলীপুরমে যে প্রস্তর মন্দিরটি রথ মন্দির নামে পরিচিত, তাই তো, রথ মন্দির নামে পরিচিত, ঠিক আছে। এটা তামিলনাড়ুতে কাঞ্চিপুরমে অবস্থিত, এটা তামিলনাড়ুতে, ঠিক আছে। রথ মন্দিরগুলো তো মহাবলীপুরমে কোথায় অবস্থিত? এটা রথ মন্দির নামে পরিচিত মহাবলীপুরমে, এটা তামিলনাড়ুতে, ঠিক আছে। এরপর দেখো, সঙ্গম সাহিত্যে পৃষ্ঠপোষক করা ছিলেন? সঠিক উত্তর আমাদের হবে পান্ডিয়া। অজন্তা গুহা সম্বলিত কোন চিত্রটি সঠিক নয় বলেছে, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক নয়। দেখো, মহারাষ্ট্র অবস্থিত, ঠিক আছে। বৌদ্ধ সম্প্রদায়, ঠিক আছে। এই শিল্পটি প্রাচীন ভারতের শিল্পকলা তৈরি রীতি কৌশল সম্বন্ধে ধারণা পাওয়া যায় না। এই প্রাচীন ভারতের শিল্প পাওয়া যায় না। এখানে উদ্ভিদ প্রাণী জগতের কোনো ছবি নেই, এটা ঠিক আছে। কিন্তু এই 3 অপশান যেটা রয়েছে এটা আমাদের সঠিক নয়, ঠিক আছে, সঠিক নয় বলেছে, সেজন্য 3 অপশানটা হবে, ঠিক আছে। এরপর দেখো, বৈশেষিকা দর্শনের প্রবর্তনকারীকে? বৈশেষিকা দর্শনের প্রবর্তনকে? যেমন বিভিন্ন 6টি দর্শন আছে, তার মধ্যে এই বৈশেষিকা দর্শনের প্রবর্তনকে? সঠিক উত্তর কী হবে? কার্নাড। মানুষ যে ধাতু প্রথম ব্যবহার শিখেছিল সবাই আমরা জানি তামা। ন্যায় সূত্রের রচয়িতাকে? ন্যায়সূত্র, ঠিক আছে, পরীক্ষা কিন্তু আসে ন্যায়সূত্র এই ধরনের যে আমাদের আছে, ঠিক আছে। সঠিক উত্তর হবে কি? গৌতম। ন্যায়সূত্র হচ্ছে গৌতম, মহর্ষি গৌতম। এরপর সঙ্গম যুগে রোমান ব্যবসায়িক কেন্দ্রটির নাম কি ছিল? সঙ্গম যুগে যে রোমান ব্যবসায়িক কেন্দ্রটির নাম কি ছিল? মুসিরি। প্রাগৈতিহাসিক যে বৃক্ষের ফসিল ভারতের যে স্থানে পাওয়া যেত, বৃক্ষের ফসিল, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কী হবে? ছত্তিশগড়। মুঘল বাদশাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়, সবাই আমরা জানি শাহজাহানকে, তাই তো, শাহজাহানকে বিল্ডার্স নামে পরিচিত। এরপর কি আছে? জনজাতি সম্প্রদায়ের মহাজোটের কারণে যে প্রজাতন্ত্র গড়ে উঠেছিল সেটি হবে কি হবে? সঠিক উত্তর আমাদের
সঠিক উত্তর হবে ভাজ্যি। ঠিক আছে, এর পরবর্তী দেখি, এর পরবর্তী মোগল যুগ আসছে। তাই আমি প্রাচীন যুগটা খুব ভালো করে পড়লাম, একবার দুবার রিভাইজ দাও, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা কমন পেয়ে যাবে এখান থেকে।